তো দেখো আজকের পর্বে আমরা তুলে ধরছি গাজল HNM হাই স্কুল এবং বোলপুর গার্লস হাই স্কুলের যে প্রশ্নপত্র তার সমাধান করছি। তো দেখো বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, অর্থাৎ এই অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন থেকে আমরা শুরু করছি। এখানে 8টি প্রশ্ন দেওয়া আছে, 8টি প্রশ্নেরই আমরা সমাধান করে দেবো। 8 নম্বর আছে অতি সংক্ষিপ্তধর্মী প্রশ্ন। প্রথম প্রশ্নেই বলেছে 25 টাকার 8% সমান কত টাকা? তাহলে সেখানে লিখবো আমরা 25 গুণ 8/100, অর্থাৎ 25 4 100, 4 2 হবে 8, মানে 2 টাকা। এটা হবে উত্তর, হবে 2 টাকা। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন বলেছে 5:7 এর ব্যস্তানুপাত কত হবে? তাহলে 5:7 এর ব্যস্তানুপাত হয়ে যাবে 7:5। এটা হবে আমাদের 2 এর দাগের প্রশ্নের সমাধান। 3 এর দাগে বলেছে পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর দুটি মৌলিক সংখ্যার লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটির গুণফল, অর্থাৎ এই বি এর অপশনটা হবে সংখ্যা দুটির গুণফল। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন, স্টার দেওয়া রয়েছে 13 সমানুপাতি 40:65 হলে স্টার চিহ্নের স্থানে কি বসবে? অর্থাৎ প্রথম পদটা আমাদের বার করতে হবে। তাহলে প্রথম পদ সমান সমান কি হয় না, তৃতীয় পদ দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ বাই চতুর্থ পদ, অর্থাৎ 13 গুণ 40 বাই চতুর্থ পদ হলো 65, এভাবে লিখবো। তাহলে 13 5 হবে 65, 5 8 হবে 40, মানে উত্তর হবে 8। তাহলে এখানে অপশনটা হবে ডি এর, এই ডি এর অপশনটা হবে আমাদের সঠিক উত্তর। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলেছে 7⁻0 সমান সমান কত? আমরা সূচকের নিয়ম অনুসারে কি জানি না, যদি কারো পাওয়ার বা সূচক শূন্য হয়ে যায় তাহলে সেটা হবে 1। তার মানে 7⁻0 সমান সমান আমরা লিখতে পারি 1, এটা হবে 1। এবার দেখো 6 এর দাগের প্রশ্ন, বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। বলা আছে x এর দ্বিগুণের সঙ্গে y এর অর্ধেক যোগ। তাহলে x এর দ্বিগুণের সঙ্গে, অর্থাৎ 2x, x এর দ্বিগুণ মানে 2x সঙ্গে y এর অর্ধেক যোগ, তাহলে প্লাস লিখবো আমরা y এর অর্ধেক মানে y/2, অর্থাৎ 2x প্লাস y/2 হবে। এভাবে আমরা এই বীজগাণিতিক সংখ্যামালাটিকে লিখতে পারি, এভাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা যদি মিলিয়ে নিই কোথায় রয়েছে, এই যেটা বি এর দাগের অপশনটা হবে সঠিক উত্তর। এবার দেখো 7 এর দাগের প্রশ্ন বলেছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সমকোণী আর সমদ্বিবাহু, তাহলে সমকোণী মানে 90 ডিগ্রি একটা, আর দুটো কোণ হবে যেহেতু সমদ্বিবাহু, তার মানে দুটো বাহুও সমান, দুটো কোণও সমান তাদের, তাহলে 45:45। এবার এটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করলে 45 1 2 90, তাহলে 2:45 1 45:45, তার মানে 2:1:1, এটা হবে। এবার 8 এর দাগের প্রশ্ন, একটি ত্রিভুজে 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 সেমি, 5 সেমি, 4 সেমি। ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? তাহলে 9 5 এবং 4, এখানে 3টে বাহু কিন্তু কী রকম না, 3টে বাহু হলো 3 রকমের। আবার এই দুটো যোগ করলে দেখো মূলত এটা সমান হচ্ছে, তাহলে আমাদের একটুকু ভাবতে হবে কি না, এটা সমকোণী ত্রিভুজ হতে হবে। না হলে এখানে 5 স্কোয়ার যদি করি আমরা, 5 5 হবে 25, আর 4 স্কোয়ার করলে হবে 16। 25 আর 16তে যোগ করে যদি আমরা যোগ করি 25 আর 16 মানে 31 41, তাহলে এটা কিন্তু আসছে না। অর্থাৎ এই দুটো ক্ষুদ্রতম বাহু যোগ করলে দেখা যাচ্ছে বৃহত্তর বাহু সমান হয়ে যাচ্ছে, তার মানে ত্রিভুজটা কিন্তু আঁকা সহজ নয়, অর্থাৎ আঁকা যাবে না, এক প্রকার আঁকা যাবে না এটা। তাহলে আঁকা যাবে না, তাহলে এরূপ ত্রিভুজ সম্ভব নয়, এটা লিখবো আমরা, এই অপশনটাই হবে সঠিক উত্তর। তাহলে আমাদের আজকের পর্বে প্রথম যে 8টি প্রশ্ন অর্থাৎ অতি সংক্ষিপ্তধর্মী, সেই অতি সংক্ষিপ্তধর্মী 8টি প্রশ্নের সমাধান আমরা তুলে দিলাম। এবার আজকের পর্বে আমরা এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ সমাধান তোমাদের করে দেবো। তার আগে আবারও সকলকে মনে করিয়ে দিই যে আগামী দিন থেকেই আমরা শুরু করে দিচ্ছি 8ম শ্রেণীর তোমাদের গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্রের সমাধান বা প্রস্তুতি। সেই প্রস্তুতিতে আমরা মূলত এই রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে তোমাদের প্রশ্নগুলির সমাধান তুলে দেবো, যাতে করে আগামী দিনে তোমরা এই যে নতুন প্যাটার্নের পরীক্ষা অর্থাৎ 30 নম্বরের প্রশ্ন, সময় 1 ঘন্টা, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, তাতে তোমরা 30-এ 30 নম্বর পেতে পারো। তার সুব্যবস্থা হলো আমাদের প্রত্যেকটি ভিডিওকে সম্পূর্ণরূপে দেখবে, আর যে সমস্ত ভিডিওগুলো আমরা তোমাদের তুলে দেবো সেই প্রশ্নগুলোর সমাধানই তোমরা বাড়িতে, দুঃখিত একটি ফোন কল চলে আসার কারণে সাময়িক ব্যাঘাত ঘটলো। তো দেখো এবার আমরা 2 এর দাগের প্রশ্নগুলো চলে যাব। তার আগে আবার বলবো যে অবশ্যই চ্যানেলটাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আর অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তো দেখো 2 এর দাগের প্রশ্নে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এখানে আছে 4 দুগুণে 8 নম্বর, অর্থাৎ এগুলো হলো আমাদের সংক্ষিপ্তধর্মী যে প্রশ্নগুলো তার সমাধান। এই সংক্ষিপ্তধর্মী প্রশ্নগুলোর মধ্যে বীজগণিত থেকে থাকবে 4টি প্রশ্ন আর পাটিগণিত থেকে থাকবে 4টি প্রশ্ন। তো বীজগণিতের প্রশ্নগুলো পরে 3 এর দাগে করছি আমরা, তার আগেই 2 এর দাগের প্রশ্নে পাটিগণিতের 4টি প্রশ্নের সমাধান করতে বলেছে। এখানে দেওয়া আছে 6টি প্রশ্ন, আমরা 6টি প্রশ্নেরই সমাধান তোমাদের তুলে দিচ্ছি। প্রথম প্রশ্নে কি বলছে দেখো, বলছে একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে, বাড়িটি শতকরা কত রং করা বাকি আছে? তাহলে কত রং করতে এখনো বাকি আছে সেটা বার করতে হবে। তো দেখো কীভাবে এর সমাধান করেছি, আমরা লিখেছি এভাবে যে
রং করতে বাকি আছে কত অংশ, সেই অংশটা বার করেছি 1 বিয়োগ 1 এর 5, তার মানে হলো 4 এর 5 অংশ এখনও রং করতে বাকি আছে। তাহলে বাড়িটা যদি শতকরা কত বাকি আছে সেটা বার করতে যায়, অর্থাৎ বাড়িটি রং করতে তাহলে বাকি আছে সমান 4 এর 5 গুণ 100%, অর্থাৎ শতকরাতে আমরা বার করেছি তখন 100% দিয়ে গুণ করেছি, তাহলে 5 20 100 মানে 20 4 হলো 80%, তাহলে হবে 80%। তাহলে রং করতে বাকি আছে সমান 80% হয়ে গেল। এবার দেখো 2 এর দাগের প্রশ্ন বলেছে কোনো বিদ্যালয়ে 143 জন ছাত্রীর মধ্যে শুধুমাত্র গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রীর সংখ্যার অনুপাত হলো 9:2। যদি আরও 3 জন ছাত্রী গান করতে আসে, মানে গান করতে যদি আরও 3 জন অতিরিক্ত আসে আর কি, তবে গান করতে পারা ও নাচ করতে পারা ছাত্রী সংখ্যার অনুপাত কত হবে? তাহলে ওই 143 জনের মধ্যে গান করতে পারে কতজন? না 9 এর 11 ইন্টু 143। এখানে এই যে 9 এর 11 ভাগাটা তৈরি করেছি, দেখো এই 9 এর 11 যে ভাগাটা তৈরি হয়েছে, তো 9:2 ছিল, তাহলে অনুপাতের যোগফল এখানে 11, সেটাকে আমরা সরাসরি করে নিয়েছি ডাইরেক্টলি, অর্থাৎ 11 13 হলো 143, 13 9 হয়েছে 117 জন। তার মানে গান করতে পারে এরকম 143 জনের মধ্যে 117 জন। এবার ওই 143 জন ছাত্রীর মধ্যে নাচ করতে পারে তার সংখ্যাটা হলো কত? না 11, 2 এর 11 গুণ 143 কাটাকুটি করে পেয়েছি 13 2 26 হয়েছে এটা, অর্থাৎ 26 জন। তাহলে 26 জন এসেছে নাচ করতে আর 117 জন এসেছে গান করতে। এবার নাচ ও গান করা তো হলো 143 জনের ভিতরে 3 জন আরও এসেছে কি করতে? না শুধু গান করতে এসেছে তারা, সেই 3 জন, তাহলে গানের সঙ্গে যোগ হয়ে গেল। গান করতে আসার সংখ্যা ছিল 117 জন, তার সঙ্গে আরও 3 জন যোগ হয়ে হয়েছে 120 জন, আর 26 জন ছিল শুধু নাচ করতে আসা। তাহলে 120:26, এটাকে লঘিষ্ঠ রূপে পরিণত করলে 2 দিয়ে কাটাকুটি গেছে, 7 2 120 আর 13 2 26, অর্থাৎ 60:13। তাহলে গান করতে পারা ও নাচ করতে পারার নতুন যে অনুপাত সেটা হলো 60:13। তো এই গেল আমাদের 2 এর দাগের 2 এর প্রশ্ন। এবার দেখো 2 এর দাগের 3 এর প্রশ্ন বলেছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু দিয়ে আছে 13 হলে সংখ্যা দুটি কী কী হবে? তাহলে সংখ্যা দুটোর অনুপাত 5:7, আমরা সংখ্যাটাকে 5x এবং 7x ধরেও অঙ্কটা করতে পারি, আমরা এখানে তা না করে সরাসরি অঙ্কটা সমাধান করেছি। প্রথম সংখ্যা লিখে দিয়েছি কত? না 5-এর সঙ্গে 13 গুণ করে নিয়েছি, অর্থাৎ অনুপাতের সঙ্গে আমরা, অর্থাৎ প্রথম অনুপাতটির সঙ্গে আমরা কি করেছি? না আমাদের গসাগুকে গুণ করে নিয়েছি, তাহলেই পেয়ে যাবো আমরা প্রথম সংখ্যা অর্থাৎ 65। আর দ্বিতীয় সংখ্যা সমান সমান হবে অনুপাতের পূর্বপদ বা পরপদের সঙ্গে, এই পরপদের সঙ্গে আমরা গসাগুর গুণ করে দিয়েছি, পেয়েছি 91। তাহলে প্রথম সংখ্যাটা হবে 65, দ্বিতীয় সংখ্যা হবে 91। এবার দেখো 4 এর দাগের প্রশ্ন। 4 এর দাগের প্রশ্নে বলছে 3টি ছাতা বা একটি চেয়ারের দাম 600 টাকা, 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত? তাহলে এখানে 3টে ছাতার যা দাম, একটি চেয়ারের তাই দাম, সেটা কত? না 600 টাকা, অর্থাৎ একটা চেয়ারের দাম 600 টাকা, মানে 3টে ছাতার দামও 600 টাকা। এখন 2টি ছাতা এবং 2টি চেয়ার আছে, তো কীভাবে সমাধান করব? দেখো এখানে লিখেছি আমরা যে একটি চেয়ার সমান হলো 3টি ছাতা, তাহলে 2টি চেয়ার সমান কটা ছাতা? না 2টি চেয়ার সমান 2 গুণ 3 বা 3 গুণ 2 সমান 6টি ছাতা। তাহলে এখানে বলা ছিল 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম কত, এটা চাইছে। তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ার সমান সমান 2 যোগ এখানে 2টি চেয়ার মানে কটা ছাতা? 6টা ছাতা পেয়েছি, তাহলে 6, 2 যোগ 6 সমান সমান 8টি ছাতা। এখন তাহলে 2টি ছাতা ও 2টি চেয়ার মিলে হবে 8টি ছাতা। তাহলে 3টি ছাতার দাম যেখানে 600 টাকা, ওই কি নিয়ম করেছি, একটি ছাতার দাম কত হবে? না 600/3, তাহলে 8টি ছাতার দাম 8 দিয়ে গুণ হয়ে যাবে, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ 200, আর এটা 200কে 8 দিয়ে গুণ করলে হবে 1600 টাকা। তার মানে 8টি ছাতার দাম হবে 1600 টাকা। বা আমরা লিখতে পারি 2টি ছাতা ও 2টি চেয়ারের দাম সমান 1600 টাকা, এটা হবে 1600 টাকা, এভাবে লিখতে পারি। এবার দেখো 5 এর দাগের প্রশ্ন। 5 এর দাগের প্রশ্নে বলেছে এক ব্যক্তির মাসিক আয়, মানে মাসে আয় করছে 24,750 টাকা, হ্যাঁ, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন, এই টাকাটা তিনি বাড়ি ভাড়া দিচ্ছেন, এই টাকাটার থেকে কত? না 24,750 টাকা থেকে বাকি যে টাকাটা থাকছে সেই টাকাটা তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কত টাকা সংসারে খরচ করেন? তাহলে কীভাবে করেছি সমাধান দেখো এটার। তাহলে বাড়ি ভাড়া দেওয়ার পর থাকে কত? না ওই 24,750 থেকে 750 টাকা বিয়োগ করে দিয়েছি, পেয়েছি কত? না 24,000 টাকা। এই 24,000 টাকা তিনি সংসার খরচ এবং ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করছেন, কি অনুপাতে? না 3:1। তাহলে অনুপাতের যোগফল হবে কত? না 4 হলো, অনুপাতের যোগফল 3 যোগ 1 সমান 4। এখন কি চাইছে? চাইছে যে সংসার খরচ তিনি কত করেন, তাহলে ভাগাটা হবে 3/4। এখন কত টাকার মধ্যে? না সেই 24,000 টাকার মধ্যে তিনি কত টাকা খরচ করছেন সংসারে, তাহলে 3/4 গুণ 24,000 কাটাকুটি করলে হচ্ছে 6 4 24, তাহলে 6 3 হবে 18, মানে 18,000 টাকা। তাহলে ওই ব্যক্তি সংসার খরচ করেন 18,000 টাকা। এবার দেখো এই হলো আমাদের 5 এর দাগের প্রশ্ন, 2 এর 5। এবার চলে যাবো আমরা 2 এর দাগের শেষ প্রশ্ন। কিছু পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কত দিন চলবে? তো এটাকে আমরা দেখো এটাকে সমানুপাতির নিয়মে সমাধান করে দিয়েছি। কী করেছি? না এখানে লিখেছি প্রথমে স্টেজ তৈরি করে নিয়েছি, এই স্টেজে লিখলাম এখানে জনসংখ্যা, এখানে লিখেছি দিন সংখ্যা। 12 জন লোক
তার জন্য 20 দিনের খাবার ছিল। যদি লোক সংখ্যাটা 40 জন হয়ে যায় তাহলে কতদিন চলবে খাবারটা, তাহলে সেটা দিন সংখ্যায় চেয়েছে। তাহলে এটা হলো কি, যেহেতু জনসংখ্যা বেড়েছে তাই দিন সংখ্যা কমবে, সম্পর্কটা হবে ব্যস্ত সম্পর্ক। তাহলে ব্যস্ত সমানুপাতিটি হবে, নিচেতে লিখতে হবে যেহেতু ব্যস্ত সমানুপাতি, তাই 40:12 সমানুপাতি 20:x। এখানে এক্সটা হলো আমাদের চতুর্থ সমানুপাতি, অর্থাৎ চতুর্থ সমানুপাতি নির্ণয় করছি, মানে এটা হলো দিন সংখ্যা, দিন সংখ্যা চাইছি। তাহলে নির্ণীয় দিন সংখ্যা সমান কী হবে না, এই দ্বিতীয়র সঙ্গে তৃতীয়র গুণ, অর্থাৎ 12 × 20 বাই প্রথম পদ মানে 20, 40। তাহলে 20 2 হয়েছে 40, 2 6 12 মানে 6 দিন। তাহলে উত্তরটা কি লিখলাম বা বলবো, তাহলে ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে না, ওই পরিমাণ খাদ্যে 40 জন লোকের 6 দিন চলবে। তো এই হলো আমাদের 2 এর দাগের পাটিগণিতের 6টি প্রশ্ন, তার সমাধান। এবার আমরা চলে যাব বীজগণিতের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো যে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর তার সাথে সাথে প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর আগামী দিন থেকেই আমাদের 8ম শ্রেণীর আমরা এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জন্য তুলে ধরবো বিভিন্ন প্রশ্নপত্রের সমাধান, যা মূলত তোমরা রায় ও মার্টিনের প্রশ্নবিদ্যা বইতেই পাবে। সেখানে সাজেশন ভিত্তিক আমরা সেই প্রশ্নগুলো সমাধান তুলে দেবো, যাতে করে আগামী দিনে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা পেরে যাও বা করতে পারো, তার সাথে সাথে 30-এ 30 নাম্বার পেতে পারো খুব কম সময়ের মধ্যে। সেই চেষ্টায় আমরা বাছাবাছি প্রশ্নগুলির বা প্রশ্নপত্রের সমাধান তোমাদের তুলে ধরবো। তো এবার দেখো 3 দাগের প্রশ্ন এখানে রয়েছে কি না, এখানে আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, সূচকের সূত্র ব্যবহার করে মান নির্ণয় করো। প্রথমে রয়েছে এটা, এখানে 2^3 × 3^5 × 16 বাই 3 কি রয়েছে না 32। তো এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটির সমাধান এর আগে বহুবার করে দেওয়া হয়েছে। তো দেখো প্রথমে আমরা এই 16টা এই 32টা এই দুটোকে ভেঙে নিয়েছি। এখানে 16কে ভাঙলে 2^4 পেয়েছি, আর এই 32কে ভেঙে পেয়েছি আমরা 2^5। এবার এই 2^3 × 2^4 সূচকের নিয়ম অনুসারে কি হবে না, যেহেতু নিধান দুটো একই আছে তাই ঘাতগুলো যোগ হয়ে যাবে, 3 আর 4 7 হয়েছে, অর্থাৎ 2^7 ইন্টু 3^5 আছে রয়ে গেল উপরে, নিচে আছে 3 × 2^5 লিখে নিয়েছি। এবার দেখো ভাগের সময় কি হয়, সূচকের নিয়ম অনুসারে ঘাতগুলো বিয়োগ হবে, তাই 2^7 থেকে 5 মাইনাস হয়েছে, ইন্টু 3^5 থেকে 1 মাইনাস হয়েছে, তাহলে কি রইল না 2^2 × 3^4 সমান সমান 2^2 মানে হলো 4, আর 3^4 সমান সমান 81, তাহলে পেলাম আমরা 324, এটা পাচ্ছি। তো এই গেল আমাদের 3 এর দাগের প্রশ্ন। এবার দেখো 3 অথবা যে অঙ্কটা রয়েছে তার সমাধান। এখানে রয়েছে 3 × 7^2 × 11^0 বাই 21 × 7 এর মান চেয়েছে, সরল করতে বলেছে। তো সরল অঙ্কটির সমাধান আমরা কীভাবে করছি দেখো, এখানে অঙ্কটা কাটাকাটি করতে পারি। এখানে আমরা এই 7^2 আছে, আর এটা আছে 11^0 বা হচ্ছে 11^0, তার মানে 1, কারো পাওয়ার যদি 0 হয় তার মানে 1 হয়। আর এখানে এই 21কে অর্থাৎ 21কে আমরা ভেঙে নিয়েছি 3 × 7, আর এটা 7 ছিল × 7, তাহলে উপরে পেলাম এখন কি না 3 কাটা গেল, তাহলে উপরে রইল 7², নিচেও রইল আমাদের 7², অর্থাৎ 7^2 - 2, এখানে যেহেতু ভাগ আছে আমরা এভাবে লিখতে পারি, কাটিয়ে দিতে পারি, এক হবে উত্তর, 7^0 = 1, এভাবে উত্তরটা সমাধান করা যায়। অত্যন্ত সহজ অঙ্ক অথবাটি। তো দেখো এবার অথবাটা হয়ে গেল। এবার 3 দাগের 2 এর প্রশ্ন, এখানে আছে -8x² + 8x + 1 এর সঙ্গে কত যোগ করলে বলেছে -14x² + 11x - 3 পাবো, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এর সমাধান আমরা এর আগে তোমাদের বহুবার এই প্রশ্নের সমাধান করে দিয়েছি। তো আবারও তো দেখো এক্ষেত্রে আমরা প্রথমে লিখেছি কি এইভাবে এর সমাধান করেছিলাম। এখানে দেখো করে দেওয়া আছে -14x² + 11x - 3 -8x² + 8x + 1। যেহেতু মাইনাস করছি অর্থাৎ বিয়োগ করছি, তাই সেক্ষেত্রে বীজগণিতের নিয়ম অনুসারে আমরা কী করবো না নিচের চিহ্নগুলো সব পরিবর্তন করব। মাইনাস হলো প্লাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। এবার -14x² থেকে এই +8x², তার মানে বিয়োগ করলে কী হবে, 14 থেকে 8 বিয়োগ গেলে 6, বড় সাইন এখানে মাইনাস, তাই -6x²। এবার 11x আছে প্লাস, তার থেকে মাইনাস হচ্ছে 8x, তার মানে 11 থেকে 8 চলে গেলে 3 আর x বসে গেল, অর্থাৎ 3x হলো এটা। এখানে ছিল -3, এখানে নিচে আছে -1, তাহলে -4। তাহলে এই -6x² + 3x - 4 এটা যদি যোগ করি তাহলে কার সঙ্গে না এই -8x² + 8x + 1 এর সঙ্গে যোগ করতাম, তাহলে এটা পেতাম, অর্থাৎ -14x² + 11x - 3। তো এই গেল আমাদের এই 3 দাগের 2 এর যে প্রশ্নটি তার সমাধান হয়ে গেল। এবার দেখো 3 দাগের 3 এর প্রশ্ন, 3 দাগের 3 এর প্রশ্নে কী রয়েছে না এখানে বলা আছে গুণ করো -18/5 x² z ইন্টু রয়েছে কি না -25/6 x z² y, এটা দেওয়া আছে। তো
তো আমরা এই গুণ অঙ্কটি কীভাবে করেছি দেখো, এক্ষেত্রে এর সমাধান এই মাইনাসে মাইনাসে প্রথমে গুণ করে নিয়েছি, হয়েছে কি না প্লাস। এবার 6 আর 18তে কী করেছি, গুণ করেছি, মানে কাটাকুটি করেছি বা ভাগ বলা যেতে পারে। তাহলে 6 3 হয়েছে 18, আর 5 5 হয়েছে 25। তাহলে বেঁচে রইল কে না 3 আর এই 5, তাহলে 3 5 হয়েছে 15। সংখ্যায় সংখ্যায় কাজ শেষ হয়ে গেল। এখন আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স, তার মানে এক্স কিউ হলো, গুণ হচ্ছে। জেড আছে এখানে জেড স্কোয়ার মানে জেড কিউ, আর এটা আছে ওয়াই ওয়াই। তো এই 3-এর দাগের যে গুণ অঙ্কটি তোমরা এইভাবে অতি সহজেই অঙ্কটা সমাধান করতে পারো। তাহলে পাচ্ছি কত আমরা না 15 এক্স কিউ জেড কিউ ওয়াই। তো এই গেল আমাদের 3-এর দাগের প্রশ্নের সমাধান। এবার দেখো 3-এর দাগের শেষ প্রশ্ন, এখানে একটা সরল অঙ্ক করতে বলেছে। 6a মাইনাস 2b মাইনাস এবি মাইনাস ব্র্যাকেটের মধ্যে রয়েছে 3a প্লাস বি মাইনাস এবি প্লাস 2ab মাইনাস বি প্লাস এ। এখানে এই বন্ধনীর ভিতরে থাকা অংশটা এই মাইনাস থাকার কারণে আমরা কি করেছি দেখো, এটা কী হবে না চিহ্ন, এখানে মাইনাস আছে যেহেতু ব্র্যাকেটের বাইরে, তাই এই চিহ্নগুলোর পরিবর্তন হবে। তাহলে এটা হয়ে যাচ্ছে 6a মাইনাস 2b মাইনাস এবি মাইনাস 3a হয়ে যাচ্ছে। মাইনাসে প্লাসে মাইনাস বি হচ্ছে, মাইনাসে মাইনাসে প্লাস এবি হচ্ছে। আর এখানে কি ছিল না, এটা ছিল প্লাস 2ab, তো প্লাস 2ab লিখলাম এখানে, প্লাস 2ab। এবার মাইনাস বি, আর এটা আছে প্লাস এ। এবার দেখো 6a মানে 6টা এ, আর এখানে রয়েছে মাইনাস 3টা এ, এখানে আছে প্লাস 1টা এ। তাহলে এখানে 6 আর এই প্লাস এ, 6a প্লাস এ 7a, তার থেকে যদি চলে যায় 3a তাহলে থাকে 4a। আবার 2b মাইনাস 2b, আর এই একটা বি আছে মাইনাস বি অর্থাৎ মাইনাস 3b, আবার এখানে একটা মাইনাস বি আছে অর্থাৎ মাইনাস 4b পেলাম। এবার কি রয়েছে না এখানে আছে 2ab, এটা আছে 2ab, আর 2ab এখানে আছে, আর এখানে মাইনাস এবি আর এটা প্লাস এবি ছিল, কেটে গেছে। তাহলে এখানে রয়েছে কত না 2ab প্লাস 2ab। এবার আমরা এটা থেকে প্রত্যেক থেকে 2 কমন নিতে পারি, তাহলে এটা কোথায় হবে 2a মাইনাস 2b প্লাস এবি। তো এই হবে আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বীজগণিতের প্রশ্নগুলো ছিল তারও সমাধান আমরা করে দিলাম। এবার আমরা চলে যাব আমাদের আজকের পর্বের শেষ যে সম্পাদ্যের প্রশ্নগুলো রয়েছে বা অংশের প্রশ্নগুলো রয়েছে, মানে জ্যামিতিক প্রশ্নগুলো, তার সমাধানে। তার আগে আবার সকলকে মনে করিয়ে দেবো যে আমাদের এই ট্রেনের চ্যানেলের মাধ্যমে তোমরা যদি অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও তো অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো। 5ম থেকে 8ম শ্রেণীর বিভিন্ন প্রশ্নের সমাধান আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কেশবচন্দ্র নাগের নবগণিতের সমাধান যেমন আমরা তুলে ধরছি বা করেছি, ঠিক একই রকমভাবে তোমরা রায় ও মার্টিনের প্রশ্নবিদ্যা বইয়ের বিভিন্ন সময়ে 1ম, 2য় এবং 3য় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে বহুবার তুলে ধরেছি। সেই সমস্ত প্রশ্নের সমাধান তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। আর তার পাশাপাশি তোমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে পাঠ্য বইগুলি রয়েছে তারও সমাধান আমরা একই তালে সম্পূর্ণ প্রত্যেকটি প্রশ্নমালার প্রত্যেকটি প্রশ্নের সমাধান তুলে ধরা হয়েছে, তো তোমরা সেগুলিও দেখতে পারো। তো দেখো এবার আমরা চলে যাবো আমাদের এই পর্বের শেষ যে 4টি প্রশ্ন রয়েছে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ জ্যামিতির অংশগুলো তার সমাধানে। তো তার আগে আবারও সকলকে বলবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, আর তার সাথে চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো এখানে বলা রয়েছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি ও 22.5 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো দেখো কি করব আমরা, প্রথমে আমরা একটা বৃত্ত, প্রথমে একটা সরল রেখা টেনে নেব। একটা সরল রেখা টানছি, আমরা প্রথমে একটা সরল রেখা টেনে নিলাম, এই হলো আমাদের একটি সরল রেখা টানা। এবার আমরা কি করছি দেখো, একটা বৃত্তচাপ নেব। এখানে এই মাপেই, যে মাপে বৃত্তচাপটা কাটলাম সেই মাপেই আমরা কাটবো, কাটলে হবে 60 ডিগ্রি, এটা হলো 60 ডিগ্রি। এখন আরও একটা অংশ এখান থেকে কাটবো, তাহলে সেই অংশটা হবে, এটা হলো আমাদের 120 ডিগ্রি। এবার এই 60-এর উপর থেকে কাটলাম, আবার এই 120-তে বসিয়ে ওই বৃত্তচাপেই আবার উপর দিয়ে কাটলাম, এটা হলো আমাদের 90 ডিগ্রি। আমাদের এটা হবে 90 ডিগ্রি। এখন 90 ডিগ্রি আমাদের চাইনি, আমাদের চেয়েছে মূলত কি না, আমাদের চেয়েছে মূলত 45 ডিগ্রি আর 22.5 ডিগ্রি। তো এবার আমরা 45 ডিগ্রি, এই 90 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করবো, তাহলেই সেটা হয়ে যাবে 45 ডিগ্রি। তো এটাকে সমদ্বিখণ্ডিত করবো এভাবে, অর্থাৎ প্রথম অবস্থাতে আমরা বসিয়ে যেভাবে কেটেছিলাম ঠিক সেই অবস্থায় কাটলাম, আবার এই 90-এর যে চিহ্নটা পেয়েছি সেখানে আমরা কেটে দিলাম, এটা হবে যোগ করে দিলেই হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি কোণ। তো এটা হলো, এবার যোগ করে নিচ্ছি। তো দেখো এটা হলো আমাদের 45 ডিগ্রি। এই কোণটির নাম দেবো আমরা, এখন এর নাম দিচ্ছি, এটা যদি এ হয় তাহলে এটা বি, এটা হবে আমাদের ডি, আর এটা দিলাম আমরা এখন সি। তাহলে কোণ সি এ বি সমান সমান হবে এটা 45 ডিগ্রি। এটা হলো এখন আমাদের 45 ডিগ্রি। এবার 22.5 ডিগ্রি কোণ করতে বলেছে, তার মানে এই 45 ডিগ্রি কোণটাকে আমরা কী করবো, সমদ্বিখণ্ডিত করবো। এখানে বসিয়ে এইভাবে কাট দিলাম, আবার এই 45-এর সীমানাতে বসালাম,
বৃত্তচাপটির যে অংশ কেটেছে সেখানে বসিয়ে কেটে নিলাম। এবার আমরা এদের যোগ করে নিচ্ছি। তার মানে এটা হয়ে গেল অর্থাৎ 22.5 ডিগ্রি। এটার নাম দিলাম আমাদের ই। তো কোণ ই এ বি সমান সমান হবে 22.5 ডিগ্রি। তো এটা হলো আমাদের 22.5 ডিগ্রি কোণ। আর এটা পুরোটা ছিল কত না 45 ডিগ্রি কোণ। এটা ছিল 45 ডিগ্রি। তো দেখো 45 এবং 22.5 দুটো কোণই আমরা তোমাদের এই 90 ডিগ্রি কোণ এঁকে নিয়ে তুলে ধরলাম। এবার দেখো এই পর্বের দ্বিতীয় যে প্রশ্ন অর্থাৎ সম্পাদ্যের দ্বিতীয় প্রশ্ন, এখানে 4টি প্রশ্ন দেওয়া রয়েছে, করতে হবে 2টি। তো দেখো দ্বিতীয় প্রশ্ন বলেছে এম এন সরলেখাংশের বহিস্থ বিন্দু পি থেকে এম এন সরলেখাংশের উপর লম্ব অঙ্কন করো। তাহলে একটা বহিস্থ মানে বাইরের বিন্দু এম এন একটা সরলরেখা, এই এম এন একটা সরলরেখা। এখানে দেখো এম এন একটা সরলরেখা আছে, এর নাম দিলাম এম, এর নাম দিলাম এন। তার বহিস্থ একটা বিন্দু হলো পি। ধরো এখানে একটা বিন্দু আছে, নাম হলো তার পি। এই পি বিন্দু, এই পি বিন্দু এটা, তো এই বিন্দুটা পি। এখন এখানে এই এম এন বাহুর উপর বা সরলরেখার উপর লম্ব অঙ্কন করতে হবে। কীভাবে করবে না, এক্ষেত্রে তোমরা এই পি বিন্দুতে বসাবে তোমাদের পেন্সিল কম্পাসকে, এবং এই এম এন সরলরেখার উপর একটা বৃত্তচাপ এমনভাবে কাটবে যেন যে কোনো দুটো জায়গায় কী করবে এ ছেদ করে। এখন আমাদের এই দুটো অংশ এই অংশে এবং এই অংশে ছেদ করলো। এবার এই অংশের থেকে আমরা কি করব, এদের আবার সমদ্বিখণ্ডিত করতে পারি। এইভাবে কাটবো এখানে, আবার এখান থেকে বসিয়ে আমরা এখানে কেটে দিলাম। এভাবে সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল। যেই সমদ্বিখণ্ডিত করা হয়ে গেল আমরা এবার পি বিন্দুর সঙ্গে জুড়ে নেব এই সমদ্বিখণ্ডিত অংশটা। এটা যদি জুড়ে নিই এটাই হবে লম্ব, অর্থাৎ এটা হলো এই, যদি আমরা এর নামকরণ করি ও, তাহলে হবে এই এম এন লম্ব হবে কি ওপি। এটা হবে এর সমাধান। তো এই সমাধান হয়ে গেল। এইভাবে তোমরা এই 4 দাগের 2 প্রশ্নটি সমাধান করবে যদি প্রশ্নটা এসে থাকে। তো এটারও সমাধান হয়ে গেল। এবার দেখো 4 দাগের 3 প্রশ্ন। এখানে বলেছে স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং সমদ্বিখণ্ডিত করে প্রতিটি কোণের মান উল্লেখ করো। তাহলে আমরা এর আগেই তোমাদের যেটা করে দিয়েছিলাম, অর্থাৎ দেখো এই 90 ডিগ্রি কোণ, এখানে 90 ডিগ্রি কোণ যেভাবে অঙ্কন করা হয়েছিল, তার মানে এই কোণ মানে এই ডিএবি, তাকে যখন আমরা এই সি দিয়ে সমদ্বিখণ্ডিত করলাম, সি বিন্দু অর্থাৎ কোণ সিএবি সমান সমান 45 ডিগ্রি হয়েছিল। আবার এই কোণটা যেটা থাকছে অর্থাৎ ডিএসি, সেটি হবে কত 45 ডিগ্রি হবে। তো এইটাকেও এইভাবেও কিন্তু তোমরা করতে পারো, এটাই করতে হবে। তো প্রথমে 90 ডিগ্রি কোণ আঁকবে, তারপর সেটাকে সমদ্বিখণ্ডিত করে দিলে, যেভাবে আমরা প্রথমের প্রশ্নটি সমাধান করে দিলাম, তারপর জুড়ে দিলেই অর্থাৎ দুটো কোণের মান তখন তোমরা পেয়ে যাবে। এখানে দুটো কোণ হলো কি কি, একটা হবে ডিএসি সমান হবে 45 ডিগ্রি, আর একটা হবে কোণ সিএবি সমান সমান 45 ডিগ্রি। তার মানে কোণ দুটো হবে 45 ডিগ্রি করে। তো এই গেল আমাদের 3 দাগেরও প্রশ্ন শেষ হয়ে গেল। এবার দেখো 4 দাগের প্রশ্ন। 4 দাগে বলছে স্কেল ও কম্পাসের সাহায্যে 75 ডিগ্রি কোণ অঙ্কন করো। তো দেখো আজকের শেষ প্রশ্ন, 75 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে আমাদের স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে প্রথমে আগের মতোই একটা সরলরেখা টেনে নিলাম। এবার প্রথমে কাজ হবে আমাদের 90 ডিগ্রি কোণ অঙ্কন করা। এখন আমরা একটা বৃত্তচাপ নিলাম। কাজটা কি, প্রথমে এই অংশ থেকে কাটলে আমরা যেটা পাবো সেই কাটটা হলো 60 ডিগ্রি। এবার এই কাট থেকে যখন আবার দ্বিতীয় কাট দেবো সেটা হবে 120 ডিগ্রি। আর এই কাট থেকে অর্থাৎ এই 60 ডিগ্রি কাট থেকে যখন উপর দিয়ে কাটছি সেটা আসলে আমরা এই 60 এবং 120কে সমদ্বিখণ্ডিত করলাম। তার মানে এখানে পাবো আমরা এই অংশটাকে সমদ্বিখণ্ডিত করে পেলাম 90 ডিগ্রি। এটা হলো আমাদের 90 ডিগ্রি। এবার এই 90 ডিগ্রি অংশটাকে আমরা চিহ্নিতকরণ করে নেব। চিহ্নিতকরণ করার পর আমাদের কাজ হবে কি, এখানে এটা হলো 60 ডিগ্রি কোণের একটা চিহ্ন দিতে পারি। এটাকে দিলাম নাম আমরা, এই অংশটা ছিল এ, এটা ছিল বি, এটা যদি আমরা নাম দিই সি, এটা নাম দিই যদি এখন ডি, আর এই অংশটার নাম দিয়ে থাকি যদি আমরা ই, আর এই মাঝের অংশ যেটা পেলাম সেটা যদি এখন হয়ে থাকে টি। এতগুলো নামকরণ করে পরে বোঝাবার জন্য দিলাম। এখন এই টি এবং এই ডি এই অংশটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে এই অংশটা কত না, এটা হচ্ছে 60-এর মাপ ডিএতে। তাহলে 60 থেকে এই টি এর যে অংশটা আছে 90 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি আছে। 60-এর অর্ধেক 30-এর অর্ধেক করলে কত হবে না, সেটা হবে আবার 15 ডিগ্রি। তাহলে এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করছি, তাহলে এটা হয়ে যাচ্ছে এই অংশ পাচ্ছি, অর্থাৎ এটা আমাদের 15 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা একে সমদ্বিখণ্ডিত করে নিলাম, এর নাম দিলাম পি। তাহলে এই অংশটার নাম দেবো কি, তাহলে এটা হলো কি, এখান থেকে এই অংশটা হলো 15 ডিগ্রি, এইটুকু হবে 15, আর এই অংশটা হবে 15। তাহলে 60 আর এই 15তে যোগ করলে কত হচ্ছে না 75 ডিগ্রি। তাহলে লিখবো আমরা কোণ পি এ বি সমান সমান হবে কত না 75 ডিগ্রি। তো এইভাবে তোমরা 75 ডিগ্রি কোণটিকেও অতি সহজেই অঙ্কন করতে পারবে। তো এই গেল আজকের পর্বের
আমাদের 30 নম্বরের সম্পূর্ণ সমাধান, যা খুব বেশি হলে 20 থেকে 22 মিনিটে আমরা তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সম্পূর্ণটাই সমাধান করে দিলাম। আশা করব তোমরা বাড়িতে 2 থেকে 1 বার অনুশীলন করে নিলে এরকম ধরনের প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা অতি সহজেই করতে পারবে। আগামী পর্ব থেকে আমরা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতি শুরু করে দিচ্ছি। তো অবশ্যই প্রত্যেকের সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিকে সকলে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে আরও অন্যান্য বন্ধুবান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই বিশ্বাস রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী কালকের ভিডিওতে। নমস্কার।